রেখা, কোণ ও ত্রিভুজ আমাদের সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি জ্যামিতির বেসিকটা ক্লিয়ার করতে চাও। এই অধ্যায়ে তোমার বেসিক এমন কিছু তথ্য জানাইবো যেটা তোমার সপ্তম অধ্যায়ে হেল্প করব, অষ্টম অধ্যায়ে হেল্প করব, এবং কি তোমার হায়ার ম্যাথে এটা খুব বেশি হেল্প করব। আমাদের এই অধ্যায়টা এত বেশি তথ্য নির্ভর যে প্রতিটা অংশে তুমি নতুন একটা কিছু দেখা পাইবা, অনেকগুলি উপপাদ্যের দেখা পাইবা, যেগুলো মূলত আমাদের অন্যান্য উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হইব। তো চলো প্রথমে আমরা এইখানে যে কথাটা লেখা আছে রেখা, এটা নিয়ে একটু আলোচনা করি। রেখারে যদি আমি একটু ভাঙ্গি বা রেখারে যদি আমি একটু ক্লাসিফিকেশন করি, এখানে আমি তিনটা জিনিসের নাম পাই। এক হচ্ছে রেখা, আরেকটার নাম হইতেছে রশ্মি। তো প্রথমে আমরা রেখারই বুঝাই, তারপর রশ্মির কাছে যাই। রেখা, তারপর আরেকটার নাম হচ্ছে কি রশ্মি, আরেকটা রেখাংশ। রেখাংশ আগে রেখা এটারে জানি। এই রেখা জিনিসটা কি? আমাদের এইগুলা এই যে এইখানে যে তিনোটাই লিখছি, এগুলা শুধু একটা মাত্রায় কাজ করে বা একমাত্রিক। আমাদের এই বোর্ডটা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কিভাবে? আমাদের এই দিক বরাবর একটা অংশ আছে, এটা আমরা এক্স অক্ষ বলি, উপর দিকে একটা অংশ আছে, এটা আমরা ওয়াই অক্ষ বলি। এই বোর্ড যেটা আমি ব্যবহার করতেছি এটা আমাদের কি দ্বিমাত্রিক, কিন্তু আমি এই যে এটারে বলতেছি এটা একমাত্রিক। মানে এর অর্থ কি? যদি আমি রেখাটা নিই, রেখা হবে যে এইরকম কিছু, শুধু সে এক্স অক্ষ বরাবর গেছে। কোন অক্ষ বরাবর গেছে? এক্স অক্ষ বরাবর গেছে। আমাদের রশ্মি সেও এক্স অক্ষ বরাবর, আমাদের রেখাংশ সেও এক্স অক্ষ বরাবরই। এজন্য বলতে পারি এই তিনটাই কি একমাত্রিক। এখন কথা হইতেছে এই তিনটার মধ্যে তাহলে পার্থক্যটা কোন জায়গায়? আমাদের রেখা, এদিকে আমি একটা অ্যারো দিছি, এই দিকটা তো একটা অ্যারো দিতে হইব যদি আমি রেখা প্রকাশ করতে চাই। এই অ্যারোর অর্থ কি? যদি আমি এই দিকে আনলিমিটেড যাইতে থাকি তো যাইতেই থাকি, এই দিকে যদি যাইতেই থাকি তো যাইতেই থাকি, শেষ হওয়ার কোনো নাম নাই। মানে এটারও কোনো প্রান্ত বিন্দু নাই, বা বলতে পারো স্টার্টিংয়ের কোনো বিন্দু নাই, এটারও কোনো প্রান্ত বিন্দু নেই, বা এন্ডিং কোনো বা শেষের কোনো বিন্দু নেই। যদি আমাদের রেখা বলে তার নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই যেখান থেকে সে শুরু হয়েছে, বা নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই যেখানে গিয়ে সে শেষ হইব, সে আনলিমিটেড চলতেছে তো চলতেছে। তো তুমি কোনোটাতে ধর একটা জ্যামিতি অঙ্কন করতে গেলে যদি রেখার দেখা পাও, এর অর্থ তুমি এটা আনলিমিটেড নিতে পারো, পুরো খাতাও নিতে পারবা, খাতা শেষ করে আরও একটা খাতা অ্যাটাচ করে ওইটাও নিতে পারবা। ব্যাপারটা হচ্ছে এইরকম। এরপর যদি আমরা রশ্মির দিকে তাকাই, অনেকটা এটার মতোই, কিন্তু এটার একটা স্টার্টিং বিন্দু আছে। যেমন এইখান থেকে সে শুরু হইলো, এই যে এই পর্যন্ত গেল, বা এদিকে আনলিমিটেড যাইতেছে তো যাইতেছে। শুরু হয়েছে এইখান থেকে, তার স্টার্টিং আমি জানি, কিন্তু কোন জায়গায় শেষ হইব এটা আমি জানি না। যদি এইভাবে কেউ থাকে তাইলে তার আমরা কি বলি? রশ্মি বলি। এখন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে এমসিকিউর জন্য। কি? রেখার কোনো নির্দিষ্ট পরিমাণ কি আছে? রশ্মির কোনো নির্দিষ্ট পরিমাণ কি আছে? নিচে একটা প্রশ্ন দিল, নিচের কোনটার নির্দিষ্ট পরিসীমা আছে, পরিমাপ আছে? কোনটার পরিমাপ আছে? এইটারও নাই, এইটারও নাই। কারণ এটাও কোন জায়গা থেকে শুরু হয়েছে, কই গিয়ে শেষ হবে আমরা জানি না। এটা শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু কই গিয়ে শেষ হবে এটা তো আমি জানি না, নাকি? এইটুকু হইতে পারে, বিশাল বড়ও হইতে পারে। এজন্য এটা বা এটা কোনোরই নির্দিষ্ট পরিমাপ নাই। কিন্তু আমাদের লাস্টের যেজন আছে রেখাংশ, সে নির্দিষ্ট, তার স্টার্টিংও ফিক্সড, এবং কোন জায়গায় সে শেষ হইব এটাও ফিক্সড। যেমন এই যে এইরকম কিছু, সেইখান থেকে শুরু হয়েছে, এইখানে গিয়ে কী হয়ে গেছে? শেষ। বুঝতে পারছি? যখনই তুমি সম্পাদ্যগুলি অঙ্কন করে তার বিবরণ দিতে যাও, তখন কিন্তু এইরকম তুমি একটু যদি খেয়াল করো, আগে খেয়াল করছো কিনা জানি না, কিন্তু এখন যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো, তুমি অবশ্যই খুঁজে পাইবা কখন আমরা রশ্মি বলতাছি, কখনো আবার এর পরের লাইনে ওই অংশটার আমরা কি বলতাছি? রেখাংশ বলতাছি। যেমন বলে নিলাম যে কোনো রশ্মি বিই থেকে বিসি এর সমান অংশ কেটে নেই, পরের বারই বলতেছো বিসি রেখাংশের। প্রথমবার তুমি বললা রশ্মি, পরের বার বলতেছো কি রেখাংশ। এই বিষয়গুলো এখন একটু খেয়াল করো, ঠিক আছে? তো বুঝছি তো, এটা আমাদের রেখা, এটা আমাদের রশ্মি, এটা আমাদের রেখাংশ। রেখাংশ মানে রেখার একটা অংশ, এই জন্য সে কি ফিক্সড। ক্লিয়ার? এবার ধরো এইখানে আমি একটা দাগ টানলাম, এটা আমি ফিক্সড করতেছি না, এটা রেখা, রশ্মি বা রেখাংশ যাই হোক। এই দিকে একটা দিলাম, আরেকটা ধরো এই দিকে দিলাম। এখন দেখো দুইটাই যে এই জায়গাটাতে কি ছেদ করছে না? এই যে আমাদের এইটা আর এই যে এইটা একটা জায়গা থেকে ছেদ করছে না? এটার আমরা বলি বিন্দু। এই জায়গাটার নাম কি? বিন্দু। এই যে এই পয়েন্টটার নাম হইতাছে বিন্দু। এখন বিন্দুর কি আমার কোনো অক্ষ আছে? তার কোনো অক্ষই নাই। তার আমি এক্স অক্ষ দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি না, ওয়াই অক্ষ দিয়েও তার আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। তার আমি বলি শূন্য মাত্রার সত্তা। তার একটা কথা আছে আমাদের বইতে, প্রথম দিকে কিছু বাংলা কথা আছে, একদম বেসিক জিনিস। ওগুলো নিয়ে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো ওই বিষয়গুলো আমি স্কিপ করছি। যেগুলো তোমাদের প্রয়োজন পড়বো সামনে, আমি ওগুলো নিয়ে জাস্ট কথা বলতেছি। এখন এই বিন্দু কি? শূন্য মাত্রার সত্তা, এক্স অক্ষেও নাই, ওয়াই অক্ষেও নাই। ক্লিয়ার? বুঝতে পারছি আমাদের রেখা, রশ্মি এবং রেখাংশ নিয়ে এইটুক কথা, এইটুক জানলেই হয়ে যাব। এবার আমরা পরবর্তী ধাপ যদি কোণের দিকে আগাই,
কোণের ক্লাসিফিকেশন বিশাল। প্রথমে যদি কোণের আমরা একটু ডেফিনেশনে যাই, আমাদের মাথায় প্রথম যদি কোণের কথা বলে আমরা কোনটারে মাথায় প্রথম আনি বা সবচেয়ে বেশি ইউজ আমরা কোনটারে দিই? আমরা যেহেতু ত্রিকোণমিতি করছি আমরা সবসময় জানি আমাদের সমকোণটা নিয়ে একটু বেশিই কথা হয় নাকি। তো প্রথমে আমরা সমকোণের কথাটা জানি, রাইট অ্যাঙ্গেল। ধরো এখানে আমি একটা সমকোণ অঙ্কন করলাম, এই যেটা আমাদেরকে একটা সমকোণ, এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। চোখের আন্দাজে বুঝানো, আমি একদম পারফেক্ট রাখছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আঁকা বাঁকা হইলেও ভুলটা ধৈর্য না, ধৈর্যানো, এটা একটা 90 ডিগ্রি। এটা আমরা কি বলি? সমকোণ বলি। এটা আমরা কি বলি? সমকোণ বলি। এখন কথা হইতেছে কি, সমকোণ হইলেও ঠিক আছে, যদি 90 ডিগ্রি থেকে কেউ আমাদের ছোট হয়, যেমন এটা 90 ডিগ্রি, আমি 90 ডিগ্রি থেকে ছোট আঁকলাম, এই যে এখানটা তার একটা কোণ আঁকলাম, তাহলে এটার নাম হইব কি? এটার নাম তো সমকোণ জানছি, সমকোণ। তাহলে এটার নাম হইব সূক্ষ্মকোণ। এটার নাম কি? সূক্ষ্মকোণ। যদি আমাদের 90 ডিগ্রি হয় সে হইতেছে আমাদের সূক্ষ্মকোণ। আর কেউ যদি আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হয়, ছোট হইব ঠিক আছে, কিন্তু শূন্যর থেকে কিন্তু বড় হইতে হইব। শূন্যর থেকে কী হইতে হইব? বড়। কারণ সে যদি শূন্য হয়ে যায়, মানে আমাদের এই যে এই দুজন যদি শূন্য হয়, মানে একটা দাগের উপর আরেকটা দাগ কিন্তু সমপতিত হয়ে যায়, মানে একটা দাগের উপর আরেকটা দাগ এরকম পড়ে যায়, তো তখন আর কোণেরই দেখা পাওয়া যায় না। এই জন্য শর্তটা কি? আমাদের সূক্ষ্মকোণ হইতে হইলে আমাদের শূন্য থেকে সে বড় হইতে হইব, কিন্তু আমাদের 90 থেকে কেমন হইতে হইব? ছোট। তাহলে তার আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। তার নাম কি হইব? সূক্ষ্মকোণ। এবার সূক্ষ্মকোণও বুঝলাম, সমকোণও বুঝলাম, যদি এর থেকে বড় হয়ে যায় তাইলে কি হইব? ওটা একটু জানি। ওটা আমরা কি বলি? যদি আমাদের সমকোণ থেকে কোনো একটা বড় কোণ পাওয়া যায়, যেমন এই যে ধরো এটা আমাদের একটা 90 ডিগ্রি সমকোণ, এখন তার থেকে আমি বড় কোণ নিলাম, এই যে এই দিকটাতে একটা কোণ নিলাম, এটার মুছে দিলাম, এটা বোঝানোর জন্য লিখছি, এই যে মুছে দিলাম। এই কোণটা অবশ্যই আমাদের 90 ডিগ্রি থেকে বড়, তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ নাকি? স্থূলকোণ জানলাম। এখন স্থূলকোণ হইতে হলে আরেকটা শর্ত তার মানতে হইব, সে সরল কোণের থেকে ছোট হইতে হইব। তো এটা বোঝানোর আগে একটু সরল কোণের দিকেও তাকাই। ধরো এই যে এখানটাতে আমি আসি, এদিকে কোণ উৎপন্ন করতেছি, করতে করতে এই পর্যন্ত এসে পড়লাম, মানে যে এইরকম কিছু হয়ে গেল, একদম স্ট্রেট একটা লাইন, এইখান থেকে আমি শুরু করছিলাম, এই যে আমার কোণ, এই যে পুরোটা একদম একটা সোজা দাগ পাওয়া গেছে না? একদম একটা কি সোজা দাগ পাওয়া গেছে না? এটারে বলি আমরা সরল কোণ। এটার আমরা কত বলি? সরল কোণ। সরল কোণ যদি মাঝখানে একটা আমরা দাগ দিয়ে দিই, দেখো এইদিকে একটা 90 পাওয়া গেছে, এদিকে একটা কত পাওয়া গেছে? 90। তাহলে বোঝা গেল 90 মানে 180 অ্যাটাচড হইয়া যে কোণটা উৎপন্ন করে তারে বলি আমরা সরল কোণ। সরল কোণ। তাইলে সরল কোণ কি একটা স্থূলকোণ? এমন কিছু কি না। যদি আমাদের স্থূলকোণ হইতে হয় তার শর্ত হইতে সে 90 থেকে বড় হইব, কিন্তু 180 থেকে ছোট হইব। আমাদের স্থূলকোণের শর্ত কি? সে অবশ্যই 90 থেকে বড়, কিন্তু অবশ্যই আবার 180 থেকে সে কেমন? ছোট। যদি এই শর্ত কেউ মানে এর আন্ডারে কেউ যদি থাকতে পারে তার আমরা কি বলি? স্থূলকোণ। স্থূলকোণ কোণের ঘটনা আবার আসবো ত্রিভুজের বেলায়। তো শুধু মনে রাখি স্থূলকোণ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সমকোণ। তার থেকে ছোট যে, মানে 90 থেকে ছোট যে, তার নাম সূক্ষ্মকোণ। 90 থেকে যে বড় তার নাম স্থূলকোণ, কিন্তু শর্ত 180 থেকে ছোট হইতে হইব। আর কেউ যদি 180 হয়ে যায় তার নাম সরলকোণ। এখন 180 থেকে বড় কোণ কি হইতে পারে না? অবশ্যই পারে, পারবো না কেন? তো এইখানটাতে যদি আমরা একটা সরলকোণ প্রথমে আঁকলাম, যে এটা আমাদের একটা কি? সরলকোণ। এখন একটা কোণ এটার থেকেও বড় হয়ে গেল, ধরো এই যে পর্যন্ত, এটার এবার আমরা একটু বাদ দিয়ে দিই, মানে বুঝাইলাম এই বরাবর কেউ যদি যায় তাহলে 180 হইতো, কিন্তু সে তার থেকেও বেশি গেছে। সে তার থেকেও কি বেশি গেছে? যে এইখান থেকে সে যাত্রা শুরু করছে 180 ক্রস করে, তার থেকেও বেশি কিছু গেছে। এই যে কোণটা পাওয়া গেল, এটার আমরা বলি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এটার নাম কি? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হইতে হইলে আমাদের 180 থেকে কেমন হইতে হবে? বড় হইতে হইব। 180 থেকে বড়। কিন্তু আবার তুমি ঘুরতে ঘুরতে যখন এই যে এইখান থেকে চক্কর দিয়া ঘুরতে 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 যে এই পর্যন্ত এসে পড়বা, আমাদের একটা গোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা গোলা কি কমপ্লিট হয়ে গেছে? মানে একটা বৃত্ত হয়ে গেছে, 360 কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে এইখানটাতে যদি আমি আইসা পড়ি, 360 অতিক্রম করে যদি আবার আমি এইখানটাতে আসি, যখন আমি শূন্য ধরছিলাম, যখন আমি কি ধরছিলাম? শূন্য। তাদের মধ্যবর্তী কোণ ধরছিলাম, আমার জিনিসটা এই যে এটার উপরে এইভাবে অ্যাটাচড হয়ে গেছিলো, মানে একটা দাগ হয়ে গেছিলো। আবার যদি সে একদম পুরাটা ঘুরে, যে পুরাটা ঘুরে হাত ধরে এভাবে ঘুরাইতে পারবো না, যে ঘুরে আসলো, ঘুরে যে এই দিকে যদি নিচ পর্যন্ত আসে, সে কিন্তু আবার একত্রিত হয়ে গেছে, মানে আলাদাভাবে তুমি কোনো কোণের দেখাই পাইবে না। তো সেই ক্ষেত্রে আমরা মূলত এইভাবে প্রবৃদ্ধ কোণটারে প্রকাশ করি, সে 360 থেকে ছোট হইতে হবে, বড় হইতে পারবো না।
180 থেকে বড় হইব, কিন্তু অবশ্যই 360 থেকে কেমন হইব, ছোট হইব। তাহলে প্রবৃদ্ধ কোণ হইতে হলে শর্তটা কি, তুমি 180 থেকে বড় ঠিক আছে, কিন্তু তুমি অবশ্যই 360 থেকে কেমন, ছোট। যদি এই শর্তের ভেতরে তুমি থাকতে পারো তাহলে তোমার নাম প্রবৃদ্ধ কোণ। তাহলে তোমার নাম কি, প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছি? প্রবৃদ্ধ কোণ বলার আরও একটা কারণ আছে। ধরো এখানে আমি একটা কোণ অঙ্কন করলাম, এটার নাম দিয়ে দিলাম আমরা ও, এখানে নাম দিয়ে দিলাম এ, এখানে নাম দিয়ে দিলাম সি। এখন আমি যদি কোণের নাম বলি এ ও সি, সবাই প্রথম ধাক্কায় এটারে কোণ মনে করব। কিন্তু ধরো আমি বুঝে যেতেছি উপরেরটা, আমি কোনটারে বুঝাইতে চাইতেছি, আমি বুঝে যেতেছি যে উপরের এই কোণটা আমি খুঁজতেছি, আমি উপরের কোণটারে খুঁজতেছি, এই যে এটারে খুঁজতেছি, এটার নামও কিন্তু এ ও সি। তাহলে দুইটা এ ও সির আমি আলাদা করবো কীভাবে, আমি যদি নর্মাল এ ও সি বলি, যেমন আমি বলে দিলাম যে এ ও সি, কোণ এ ও সি, তাইলে অবশ্যই এই নিচের এই যে এটারে বুঝাইব। কিন্তু আমি যদি বলি প্রবৃদ্ধ, নাম কি, প্রবৃদ্ধ এ ও সি, তাহলে অবশ্যই আমাদের উপরেরটারে বুঝাইব। অবশ্যই কারে বুঝাইব, উপরেরটারে বুঝাইব। আর অবশ্যই তুমি মনে রাখবো আমাদের কোণগুলা যেহেতু যে এইরকম হয়, এই যে কোণগুলো যেহেতু এইরকম হয়, এই জন্য আমাদের কোণের চিহ্ন এই যেটা, কোণের চিহ্ন কি এটা। আর বলার নিয়মটাও খুব সিম্পল, তুমি একটা কোণ আঁকলে যে এইভাবে নাম দিয়ে দিলা এ ও ভি, এ থেকে এই যেভাবে আসতেছো এইভাবে গেছো, জাস্ট যেভাবে তুমি আসতেছো ওইভাবে নামটা বইলা দাও, এ ও ভি। কোণের নাম কি হইব, এ ও ভি। যে আসলে কোণ তৈরি করতেছে তারা সবসময় তুমি কই রাখবা, মাঝে। এখন কারো মন চাইলো যে আমি না এ ও ভি বলবো না, আমার মন চাইছে ভি ও এ বলি, সে বলে দিল কি ভি ও এ, ওই একই জিনিস কিন্তু ভি ও এ, এইটুকুই বুঝাইব না। তো এটাও সঠিক, এটাও সঠিক, শুধু জাস্ট তুমি একটা দিকে খেয়াল রাখবা, যে আসলে কোণ সে যাতে সবসময় কই থাকে, মাঝে অবস্থান করে। এইটুকু মানলেই হচ্ছে কোণ আঁকা হয়ে গেছে। বুঝতে পারছি? এখন আমরা কোণ তো জানলাম, কোণগুলি আমাদের জানা হয়ে গেছে, ঠিক আছে। এর বাইরে আমাদের কিছু কোণ আছে, কি আছে, কিছু কোণ আছে। আমাদের একটা কমন বিষয় আছে, আমাদের সন্নিহিত কোণ নামে একটা জিনিস আছে। সন্নিহিত কোণ, এই জিনিসটা আসলে কি, সন্নিহিত এই কথাটার মানে হচ্ছে কাছাকাছি। আমরা যখন ত্রিকোণমিতি করছি, আমরা সন্নিহিত বাহু তারপর বিপরীত বাহু চিনছি না, সন্নিহিত কথাটার মধ্যে একটা কাছাকাছি বিষয় আছে। যদি আমি একটা কোণ প্রথমে অঙ্কন করি, এখানে আমি একটা কোণ অঙ্কন করতেছি, এটা আমাদের একটা কোণ, নাম দিয়ে দিলাম আমি এ ও ভি দিয়ে দিলাম। এখন এর মাঝে আমি একটা দাগ দিয়ে দিলাম, এর মাঝে আমি একটা কি দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম আমি ডি। যদি কোণ, এই যে এটা আমাদের একটা কোণ, এটা আমাদের একটা কোণ, প্রথমে ছিল এ ও ভি একটা কোণ, এটার মাঝে আমি একটা ওডি পাঠাইছি, পাঠানোর ফলে এদিকে তাকাও, এই যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার আমাদের এই যে নিচে যে এইখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটা আমাদের ধরো 1 নাম্বার কোণ, এটা আমাদের 2 নাম্বার কোণ। 1 নং কোণ 2 নং কোণ, দোনোটা কোণের মধ্যে যদি একটা সাধারণ বাহু থাকে, দোনোটা কোণের মধ্যে যদি একটা কি সাধারণ বা কমন বাহু, মানে ওর ভেতরও আছে এর ভেতরও আছে, দোনোজনের ভেতর এই জিনিসটা কমন, দোনোজনের ভেতরে আছে, তখন এই দুটা কোণের আমরা কি বলি, সন্নিহিত কোণ। কি কোণ বলি, সন্নিহিত কোণ। এটা তো আমি বোঝানোর ভাষায় বললাম, সংজ্ঞা আকারে বললাম। এখন আরও স্বাভাবিক ঘটনা কি, যাও, যদি দুটা কোণ একসাথে থাকে, যদি দুইটা কোণ একসাথে লাইগা থাকে তার আমরা কি বলি, সন্নিহিত কোণ বলি। যদি দুটা কোণ আসলো একসাথে লাইগা রয়েছে, দুইটা কোণ একসাথে কি আছে, অ্যাটাচড হয়ে রয়েছে, এই যে আমাদের একটা কোণ, এই যে আমাদের একটা কোণ, দুটা কোণ একসাথে এসে লাইগা রয়েছে, তখন তার আমরা কি বলি, সন্নিহিত কোণ বলি। একটা আরেকটা সন্নিহিত কোণ, একটা আরেকটার কি কোণ, সন্নিহিত কোণ। আর যদি তুমি সংজ্ঞা আকারে খুঁজতে চাও, দুইটা কোণের মাঝে যদি কোন একটা সাধারণ বাহু, এই যে এটা আমাদের সাধারণ বাহু, যদি একটা সাধারণ বাহু থাকে, তাহলে কোণ দুটার আমরা কি বলি, সন্নিহিত কোণ বলি। বুঝতে পারছি? একটা আরেকটার কি সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, একসাথে লেগে রয়েছে, তাদের আমরা পরস্পর কি বলি, সন্নিহিত কোণ বলি। ক্লিয়ার বিষয়? এখন আরও কিছু আছে, একটা নাম হচ্ছে পূরক। পূরকের জন্য এই সমকোণের একটু প্রয়োজন আছে, এই জন্য তার আমরা রেখে দিছি। সমকোণের নামটা একটু এবার মুছে দিই, আমরা জানি এটা সমকোণ। এখন ধরো সমকোণের, এটা তো আমাদের একটা সমকোণ, নাম হইতেছে ধরো এ ও এ বি সি দিয়ে দিলাম, এটার মাঝে আমি একটা দাগ দিয়ে দিলাম, যে এরকম কিছু। তাহলে কি দুইটা কোণ উৎপন্ন হয়েছে, যে এইখানে একটা কোণ, এখানে আরেকটা কোণ। ধরলাম এই কোণটার মান হইতেছে আমাদের, এটার মান দিয়ে দিলাম ধরো 50 ডিগ্রি, ঠিক আছে, এটার মান 50 দিচ্ছি, একটু পরে এটার হিসাবটা করতেছি। যখন আমাদের সমকোণ, তাদের মাঝখানে একটা আমি কমন বাহু টানছি, যে একটা কমন বাহু টানছি, এটার নামে একটা কিছু দিয়ে দিলাম, ধরো পি দিয়ে দিলাম। টানার ফলে দুটা কোণ উৎপন্ন হয়েছে না, যেই দুটা কোণের আমি যোগ করতে পারলে, আমি কী করতে পারলে, যোগ করতে পারলে আবার সমকোণটা ফিরে পাওয়া যাব, মানে 90 ডিগ্রি ফিরে পাওয়া যাব। এইরকম কোণগুলিরে একটা আরেকটার পূরক কোণ বলে। একটা এটার কি কোণ বলে, পূরক কোণ বলে। সহজ ভাষায় দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের যোগফল যদি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়,
আরেকটু ভাইঙ্গা বলতে হইব সন্নিহিত দুইটা কোণের যোগফল। সন্নিহিত দুইটা কোণের যোগফল যদি আমাদের কত হয় 90 ডিগ্রি হয় তাহলে একটারে আরেকটার পূরক কোণ বলা হয়। একটার আরেকটার কি কোণ বলা হয়? পূরক কোণ। তাহলে ইজিলি তুমি বলতে পারবে এটার মান যদি 50 হয়ে থাকে এটার মান কত? অবশ্যই 40, কারণ দুইটার যোগফল কত হইতে হবে? 90 হইতে হবে, তাইলে তো তারা পূরক। দুইটা কোণের যোগফল যদি কত হয়? 90 হয়, একটারে আরেকটার পূরক কোণ বলে। ফাইনাল কথা কি বলছি? দুইটা কোণের যোগফল যদি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, একটারে আরেকটার কত বলে? পূরক কোণ বলে। তো এইভাবে তুমি যেই কোনো এমসিকিউর অ্যান্সার করতে পারবে। একটার মান দিয়ে দিছে, তুমি জাস্ট খালি 90 থেকে ওটার বিয়োগ দিয়ে দিবা, পূরক কোণ বের হয়ে গেছে। তোমার হাতে 35 ডিগ্রি দিয়ে দিল, দিয়ে জানতে চাইলো 35-এর পূরক কোণ কত, তুমি 90 থেকে 35 জাস্ট বিয়োগ করে দিবা, কাজ শেষ। এতটা সিম্পল, বুঝতে পারছি? পূরক, আরেকটা আছে সম্পূরক। এটা তো পূরকের হিসাব জানলাম, এটার আমরা কি বলছি? পূরক কোণ বলছি। এটার নাম কি? পূরক। যদি পারো একটু সাথে সাথে খাতায় লিখে নিও, তাইলে একটু মনে থাকবে ভালো, কারণ আমি তেমন একটা ঘুষাই লিখতে পারতাছি না। এখানে একটা বুঝাইতেছি, ওইখানে একটা বুঝাইতেছি, কিন্তু কনসেপ্ট আসলে কি পুরোপুরি ক্লিয়ার করতে পারতাছি। তো এই জন্য তুমি একটু সুন্দরভাবে চাইলে খাতায় সাজাই ঘুষাই লিখে নিতে পারো। আমাদের এটার নাম কি? পূরক কোণ। যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, একটারে আরেকটার কি কোণ বলা হয়? পূরক কোণ। যেমন এখানে 1 নাম্বার হইতেছে 2 নাম্বারের পূরক কোণ, 2 নাম্বার হইতেছে 1 নাম্বারের পূরক কোণ, শেষ। এবার সম্পূরক। পূরকের পরে আসে সম্পূরক। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, পূরকের বেলায় বলছি 90 ডিগ্রি হয়, তখন পূরক। আর যখনই বলছি 180 ডিগ্রি, দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তখন একটারে আরেকটার সম্পূরক বলে। যেমন এখানটাতে আমরা একটা সরল কোণ অঙ্কন করছিলাম, আবার একটু অঙ্কন করে নিয়ে প্রয়োজন পড়লে। এই যেটা আমরা ক্লিয়ার করলাম, এখানে আমরা একটা সম্পূরক কোণ আঁকা ট্রাই করতেছি। সম্পূরক কোণ হইতে হলে দুটার যোগফল কত হইতে হবে? 180। মানে প্রথমেই তুমি আগে একটা সোজা দাগ টানো, একটা কি করো? একটা সোজা দাগ টানো, যেটা হচ্ছে আমাদের একটা সরল কোণ, ঠিক আছে ঘটনা। এখন এইখানটাতে, যে এইখানটাতে একটা দাগ দিয়ে দিলাম, ফলে আমাদের এই দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দিকে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুজনের যোগ করলে কি একটা সরল রেখা পাওয়া যায় না? এই যে একটা সোজা দাগ পাওয়া যায় না? আর সোজা দাগে কত ডিগ্রি থাকে? 180। যদি দুইটা কোণের যোগফল, এটা ধরলাম 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ, এই দুটা কোণের যোগ করলে যদি 100 ডিগ্রি 180 ডিগ্রি পাওয়া যায়, এটা হইতেছে এটার সম্পূরক, এটা হইতেছে এটার সম্পূরক। তো যদি তোমার কাছে প্রশ্ন এসে পড়ে 100 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, এটার সম্পূরক কোণ কত, জাস্ট একটা কাজ করবা, ওই 180 থেকে 100টা বিয়োগ দিয়ে দিবা। যেটাই বলবো, সম্পূরক বলছে মানে তুমি 180 থেকে বিয়োগ করছো, পূরক বলছে মানে তুমি 90 থেকে বিয়োগ করছো, শেষ। তো এটা হচ্ছে আমাদের কি কোণ? সম্পূরক কোণ। সম্পূরক কোণ, বুঝতে পারছি? কোণ এখনো শেষ হয় না, আরও কিছু কোণের দেখা তুমি পাইতে যেতেছো। এখন এগুলো তো জানলাম আমরা, কোণ রিলেটেড জিনিসপত্র জানলাম। এখন যদি আমাদের দুইটা রেখায়, যে এইখানে একটা দাগ দিলাম, এইখানটাতে আরেকটা দাগ দিলাম, তারা এসে পরস্পরকে ছেদ করলো, বিন্দুর ব্যাপারে এটা বুঝাইছিলাম। এই যে বিন্দু উৎপন্ন হয়েছে, ঠিক আছে, বিন্দু উৎপন্ন হয়েছে। এখন একটু খেয়াল করো তো, এখানে মোট কোণ উৎপন্ন হয়েছে 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা, এভাবে আর কি নামকরণ করলাম। ধরো এটার বিপরীত দিকে এটা আছে না, মানে 1 নম্বরের বিপরীত দিকে 3 নাম্বার আছে না, আবার 4 নম্বরের বিপরীত দিকে 2 নাম্বার আছে না। তাহলে সহজ কথা, 1 আর 3 সমান, 2 আর 4 সমান। এই যে আমি কোণ চিহ্ন দিছি, কিন্তু মানে এটা আমি বুঝাইছি, 1 2 নাম্বার বুঝাই নাই, মূলত বুঝাইছি এই কোণটা এই কোণটার বিপরীত আছে, তাহলে এই বিপরীত কোণগুলি পরস্পর কেমন? সমান। বিপরীত কোণগুলি পরস্পর সমান, এমন একটা আমাদের উপপাদ্য আছে, যেটা তোমার প্রমাণ করতে দিতে পারে। আমরা মূলত এইখানে এমন কিছু স্বীকার্য শিখে যেতেছি, যেগুলো আমরা পরবর্তীতে অন্যান্য বড় বড় উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে জাস্ট ইউজ করবো, বুঝতে পারছি? এটার বিপরীতে এটা আছে, এর জন সমান, এটার বিপরীতে এটা আছে, এর দুজন সমান। বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান, এদের বলা হয় কি কোণ? বিপ্রতীপ কোণ। কি নাম? বিপ্রতীপ। বিপ্রতীপ কোণ, ঘটনা বুঝছি। আবার এখানে একটা সুন্দর জিনিস, আরও একটা সুন্দর জিনিস হইতেছে, বিপ্রতীপ কোণ নিয়েছে, ঠিক আছে, বিপরীত কোণগুলি আমাদের, এই যে বিপরীত কোণগুলি আমাদের কত হয়েছে? পরস্পর সমান হয়েছে। আবার এক পাশের যদি দুটা কোণের নেই, এই যে এই দুটোর যদি নেই, এই 1 আর 2 যোগ করলে, মানে তুমি 1 নাম্বার কোণ আর 2 নাম্বার কোণটা যোগ করলে অবশ্যই তুমি 180 বা সরল কোণের দেখা পাইবা, ঠিক আছে। এটা এই সাইডের জন্য যেমন সত্য, এই সাইডের জন্য সত্য, যেই কোনো সাইডের জন্য সত্য। সাথে তুমি দুইটার খেয়াল যোগ করো, যেই কোনো দুইটার যোগ করছো, এই যে একটা সরল লেখা পাইছো, এই দুটার যোগ করছো, এই সরল লেখা পাইছো, এই দুটার যোগ করছো, এই সরল লেখা পাইছো, এই দুটার যোগ করছো, এই সরল লেখা পাইছো। বুঝতে পারছি কীভাবে আমাদের জিনিসগুলি বের হইতেছে? আর এগুলো যখন তোমার মাথায় থাকবে, তুমি যেই কোনো কিছু খুব সহজে, মানে আমাদের এই জ্যামিতি রিলেটেড যে জিনিসগুলো আছে, খুব সহজে সমাধান করতে পারবা। তো এটা আমরা বিপরীত যে কোণ, এটার কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আমাদের এরপরে আছে অনুরূপ কোণ। অনুরূপ কথাই বুঝাই যেতেছে সেম সেম কিছু একটা, সেম সেম কিছু একটা। তো এর আগে অনুরূপ বোঝানোর আগে আমি এইখানে অন্য একটা বিষয় একটু বুঝাই দিই। আমি এইখানে ধরো
সেম সাইজের দুটো দাগ দিলাম, এই যে এটা একটা সেম সাইজ, আমি মাইপে এখানে আরও একটা সেম সাইজের দাগ দিলাম, ঠিক আছে। এটার নাম দিলাম আমি এবি, এটার নাম দিলাম আমি সিডি। ধরে নিলাম এটা হইতেছে 20 সেন্টিমিটার, এটাও হইতেছে 20 সেন্টিমিটার। এরা সমান, মানে এবি ইজ ইকুয়াল টু সিডি, এই দুজন কেমন সমান, কথাটা বুঝো, এই দুজন কেমন সমান। কিন্তু এর ছাড়াও আরেকটা কথা আছে যেটা আমাদের জ্যামিতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই সমানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ওই জিনিসটার নাম হইতেছে, এখন যদি আমি এখানে একটা ছোট দাগি নিলাম, ধরের থেকে ছোট নিছি, কিন্তু দেখো তুমি এ থেকে যদি এই যে এটার একটু দূরত্ব হিসাব করো, এটার দূরত্ব যদি কি করো হিসাব করো, আস্তে আস্তে সে বৃদ্ধি পেতেছে, মানে সব দিকে সমান না, সব দিকে কেমন না সমান না। এখানে ছোট ছিল, আরেকটু বড় হয়েছে, আরেকটু বড় হয়েছে, আরেকটু হয়েছে, আরেকটু হয়েছে। কিন্তু যদি তুমি নিচের যেটা ধরো এটার নাম পি কিউ দিয়ে দিলাম, এরা যদি খেয়াল করো চোখের আন্দাজে বা আমি যেভাবে আঁকছি বুঝেই যেতেছে সব জায়গাতে দূরত্ব কেমন সমান। একটা আঁকছি আমি একদম সমান সমান করে, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বগুলি কেমন না সমান না, এক জায়গায় কম আরেক জায়গায় বেশি, এরকম। এদের আমরা জাস্ট সমান বলি, এদের আমরা কি বলি সমান বলি। কিন্তু যদি তাদের মধ্যবর্তী দূরত্বগুলি সব জায়গাতে কেমন হয় সমান হয়, তাদের আমরা সমান্তরাল বলি, তাদের আমরা কি বলি সমান্তরাল। যেমন এইখানটাতে আমাদের এবি আর পি কিউর সম্পর্ক রয়েছে এইরকম, এবি সমান্তরাল পি কিউ, যে এই দাগটার নাম হইতেছে সমান্তরাল। এটা দিয়ে মূলত আমরা কি বুঝাই সমান্তরাল, বা অন্য আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়। তুমি যদি একটু চিন্তা দাও, স্বাভাবিক চিন্তা আমি দিয়ে করতে পারবো না, কারণ আমার আনলিমিটেড জায়গা নেই। যদি আমি এবির এইদিকে প্রশস্ত করতে থাকি তো করতে থাকি, আর নিচের সিডিরও করতে থাকি, বুঝে যে সিডি আস্তে আস্তে উপরে উঠতেছে, তো একটা সময় কি এমন আসবো না যে দুটো একটা বিন্দুতে ছেদ করবো। এবির আমি এইদিকে লম্বা করতে আসি তো করতেছি, আমি সিডিরও এইদিকে লম্বা করতেছি, সিডি আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, তাহলে বুঝেই যায় কোনো একটা সময় আমাদের সিডি এবিরে ছেদ করবো। আমাদের সমান্তরাল কেউ পরস্পরের কোনোদিনও ছেদ করবো না। এবার তুমি তারা যত অসীম পর্যন্ত বড় করো, তারা কখনোই একটার কি করবো না স্পর্শ করবো না। বিষয়কে আমি বুঝাইতে পারছি? বিষয়টা কেমন, যদি আমি এবিটা আবার একটু এইখানে আইকা দেখে, ধরো এই যেটা আমাদের এবি, আর এটার আমি সিডির একটু এই যে এইভাবে আঁকছি নাকি, এখন এবির আমি লম্বা করতেছি, সিডিরও লম্বা করতেছি, একটা পর্যায়ে তারা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবো। কিন্তু আমাদের এবি আর পি কিউ, এই যে এবি আর পি কিউ, তাদের তুমি সারাদিন বড় করতে থাকো, আরও 2-3 জন মানুষ নিয়ে আনো, যেন তুমিও বড় করো, তাও তারা কোনোদিন কী হইব না একটার সাথে ছেদ করবো না। এইভাবে তুমি সমান্তরাল চিন্তা দিতে পারো, বা একটা বাস্তবিক প্র্যাকটিক্যাল উদাহরণ মাথায় রেখে দিতে পারো, যেটা মূলত আমিই রাখি। ছোটো থাকতে আমি এইভাবে আর কি মনে রাখতাম। ট্রেনের লাইনের হিসাব যদি করি, যত লম্বা ট্রেনের লাইন হোক, তারা কিন্তু মানে মধ্যবর্তী দূরত্ব সেম টু সেমই থাকে। এটা অন্য হিসাব, যেন ক্রসিংয়ের একটা জায়গা থাকে, ওইখানে একটা আরেকটার সাথে ম্যাচ হয়ে যায়, ওটা মাথায় রাখো না। জাস্ট এভাবে চিন্তা দাও যে আমাদের ট্রেনের লাইনটা যেইভাবে যাক আঁকা বাঁকা যেমনই হোক, তাদের মধ্যবর্তী দূরত্ব কেমন সমান, এটা আমরা কি বলি সমান্তরাল। বিষয়টা বুঝছি তো? এতক্ষণ আমরা সমান আর সমান্তরাল বুঝাইলাম কি কারণে? অবশ্যই কোনো কারণ আছে। এবার এই কারণটা একটু ফাইন্ড আউট করি, আমাদের আরও কিছু কোণের দেখা পাওয়া বাকি আছে, তো এখন এটা আমরা ওইগুলা করি। দুটো আমি সমান্তরাল দাগ নিলাম, চোখের আন্দাজে সমান্তরাল করতেছি, একদম একুরেট মাপটাপ তো দেই নাই, তাই না? এই যে দুটা, এটা আমাদের সমান্তরাল দুইটা রেখা। এখন কেউ আসলো, তাদের এইখান থেকে ছেদ করলো, তাদের এখান থেকে কি করলো ছেদ করলো, ফলে কিছু কোণ উৎপন্ন হয়েছে। দেখো তো কোন কোন জায়গায় কোণ উৎপন্ন হয়েছে, ধর একটু নামকরণ করি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দেখো যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা কোণ, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে 2, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে 3, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে 4, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে 5, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে 6, এখানে একটা হয়েছে 7, এখানে আরেকটা হয়েছে 8, 8টা কোণ উৎপন্ন হয়েছে, অনেকগুলি না? এখন এইখান থেকে আমরা 2 ধরনের কোণ বের করতে চেয়েছি, মূলত 3 ধরনের কোণই বের করা যায়, একটা যেহেতু বুঝাইছি বাকি দুটার কথা আগে বলি। যদি আমাদের এই যে ছেদ করার ফলে দেখো একই পাশে এই যেটার একটা পাশ নেই, এই যে এইখানটাতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেমভাবে আমাদের এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে সেম ওয়েতে, একটা দাগ গেছে আরেকটা দাগে হাতের ডান পাশে যে উপরে এই কোণাটাতে একটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই দাগটারও এইখানে হাতের ডান পাশে উপরে একটা কোণ উৎপন্ন হওয়ার কথা। এই যে 6 নাম্বারটা দেখো, 2 নাম্বার আর 6 নাম্বার একই কোয়ালিটির, এখানে আবার সিঙ্গেলভাবে একে দেখাইতেছি, এই যে এটা আর এটা একই রকম না, একই টাইপের না, এদের বলা হয় অনুরূপ, মানে একই রকম, একই রকম কোণ, এদের নাম কি অনুরূপ কোণ। শুধু কি অনুরূপ কোণ এই একটাই না, অন্যগুলিও আছে। যদি আমি দাগ দিলাম, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে সেমভাবে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, মানে সেম ওয়েতে, এটার এটা কিন্তু সেম ওয়ে। এটা যেমন আমাদের হাতের ডানে উপর দিকে, এটা আমাদের হাতের বামে উপর দিকে, দোনোটাই আমাদের সেম টাইপের কোণ, এদের বলা হয় অনুরূপ কোণ। এদের নাম কি অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ পরস্পর সমান, অনুরূপ কোণ পরস্পর সমান, এইটুক কথা মাথায় রাখতে হইব। কিন্তু কথা আছে যে আমি বইলা দিলাম অনুরূপ কোণ পরস্পর সমান, কিন্তু সব ক্ষেত্রে সমান না। কখন সমান না? যদি আমাদের রেখা দুটা সমান্তরাল না হয়, যদি আমাদের
রেখা দুইটা সমান্তরাল না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনুরূপ কোণ সমান হইব না, একমাত্র তখনই হইব যখন আমাদের রেখা দুইটা সমান্তরাল। এই জন্যই বলছি আমাদের সমানের থেকে সমান্তরাল বেশি গুরুত্বপূর্ণ অন্তত জ্যামিতিতে। সমান্তরাল দুইটা রেখারে কেউ এসে যদি ছেদ করে তাহলে উৎপন্ন অনুরূপ কোণগুলি পরস্পর সমান, এগুলার বলি আমরা অনুরূপ কোণ। অনুরূপ কোণ এগুলো ব্যবহার করে আমরা অনেক কিছু সমাধান করি, বিশেষ করে আমরা দশম অধ্যায় দূরত্ব উচ্চতা তো এই জিনিসটা অ্যাপ্লাই করি, এই অনুরূপ কোণের কনসেপ্ট, একান্তর কোণের কনসেপ্ট। তো এই বিষয়গুলি তোমার এইভাবে হেল্প করবো অনেকগুলি অধ্যায়। সিঙ্গেলভাবে আমাদের ষষ্ঠতে তেমন গুরুত্বপূর্ণ যদিও না হয়, আমাদের অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে সে এত বেশি হেল্প করে, তো এটার কনসেপ্ট তোমার জানা উচিত যদি তুমি জ্যামিতিতে ভালো করতে চাও। এরপরে এটা তো হইলো, এবার একান্তর কারে বলে দাগ দিয়ে দিলাম। এইখান দেখো, এটা এই দিক উৎপন্ন হয়েছে, এটা আরেক দিক উৎপন্ন হয়েছে, এটা হাতের ডানে উৎপন্ন হয়েছে, এটা হাতের বামে উৎপন্ন হয়েছে, দুই দিক উৎপন্ন হয়েছে না, এরাও পরস্পর সমান। আর এদের একটা নাম আছে, এদের আমরা বলি একান্তর কোণ। এদের নাম কি? একান্তর কোণ। একান্তর কোণ এটাও কিন্তু এইভাবে হইতে পারে, অন্যভাবে হইতে পারে। যেমন এখানটাতে এই কোণায় হয়েছে, এটা তাহলে কোন কোণায় হইব? এটা আমাদের হাতের ডাইনে হয়েছে, তাহলে এটা হাতের বামে হইব, এভাবে চিন্তা দিবা নাকি? একটা এই দিকে হয়েছে আর একটা ওই দিকে হইব, এইভাবে চিন্তা দিয়ে তুমি বের করে নিতে পারবা। তো এইভাবে তুমি যেই কোনো কিছুর সমাধান বের করতে পারো। তো আমি একান্তর কোণ, অনুরূপ কোণ, পূরক কোণ, অনেকগুলি কোণ জানছি। এবার তুমি সবগুলি যদি একটু ধারাবাহিকভাবে লেখা নাও, তোমার জন্য বিষয়টা খুব ইজি হইব, খুব সুন্দরভাবে তুমি মাথায় রাখতে পারবা। বুঝতে পারছি? তো আমরা কি জিনিসগুলি জানছি? আমরা কোন রিলেটেড বিষয় মোটামুটি ক্লিয়ার করছি। এবার আমরা একটু ত্রিভুজের দিকে আগাই। ত্রিভুজ এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, তো এগুলি একটু ক্লিয়ার করে দিতেছি, কারণ আমাদের আবার জায়গার প্রয়োজন পড়ব। যদি কোনটার পরে কোনটা বুঝাইছি একটু এলোমেলো হয়ে গিয়ে থাকে, ভিডিওটা আবার একটু টাইনা দেখো, স্পিড 2 দিয়ে দাও, তারপর আবার দেখো, বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। খাতায় একটু নোট করে নাও, কারণ অনেক বেশি তথ্য, তো বেশি তথ্য দেওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজও হইতেছে কি মাথা থেকে চলে যায়। তুমি অ্যাট এ টাইম যত বেশি তথ্য ঢুকাইতে থাকবা, এত বেশি আসলে ক্যাচ করতে পারে না। আমাদের মাথায় এভাবেই তৈরি, তো আমরা একটু আস্তে 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 যদি দিই তাহলে মাথায় খুব সুন্দরভাবে থাকে। কিন্তু আমি বারবার দিতেছি না, একটা ক্লাসে দিয়ে দিস, তোমরা একটু ধাপে 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 তুলে করো, তাহলে খুব ইজি হইব। এরপর পরটাতে যদি তাকে আমরা ত্রিভুজের আমি ক্লাসিফিকেশন করতেছি। ত্রিভুজে কি থাকে মূলত? ত্রিভুজ জিনিসটা কি? ত্রিভুজ হচ্ছে তিনটা জিনিস আসলে একত্রিত হয়ে একটা যে ক্ষেত্র তৈরি করলো। তিনটা কি হইতে পারে? আমাদের রেখা হইতে পারে, রশ্মি হইতে পারে, রেখাংশ হইতে পারে। মানে ওই যে এক মাত্রা বিশিষ্ট যে জিনিসগুলো আমরা প্রথমে শুরু করেছি, যে রেখার আন্ডার যেগুলো বুঝাইছি, এই তিনটা একত্রিত হয়ে যেটা তৈরি করলো, এটা আমরা কি বলি? ত্রিভুজ বলি। তো এই যে এইরকম কিছু ধরো, এই যে একত্রিত হলে এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দিকে সে রশ্মি রেখাংশ নাকি ওইদিকে আমি খেয়াল করলাম না, জাস্ট আমি বুঝাই দিলাম যে তিনটা ক্ষেত্র একত্রিত একটা এরিয়া বুঝাইলো, ফিক্সড একটা এরিয়া বুঝাইতেছে, তখন তার আমরা কি বলি? ত্রিভুজ বলি। আমাদের ত্রিভুজে বাহু যেমন থাকে ওইরকম কোণও থাকে। যেমন ত্রিভুজে আমার তিনটা বাহু, একটা দুইটা তিনটা, আবার কোনো কয়টা আছে? একটা দুইটা তিনটা। তো এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্লাসিফিকেশন দুইভাবে করি, এক আমরা বাহু ভেদে করি, আরেক আমরা কোণ ভেদে করি। তো চলো প্রথমে আমরা বাহু ভেদে শিখি। আমরা প্রথমে বাহু ভেদে কীভাবে আলাদা করা যায় এটা জানি। বাহু ভেদে আমাদের ত্রিভুজগুলি কতভাবে হইব? ত্রিভুজগুলি প্রথমে যদি হিসাব করি, যদি আমাদের তিনোটা বাহু সমান হয়, তিনোটা বাহু সমান, তাহলে তার নাম কি হবো? সমবাহু। তার নাম কি? সমবাহু। এক নম্বরের সমবাহু, চোখের আন্দাজে বুঝে জানো এটা আমাদের একটা সমবাহু, মানে তিনোটা বাহু আমি সমান রাখতে চাইছি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, তিনোটা বাহু কেমন? সমান। আরেকটা লিখলাম সমদ্বিবাহু। কথার মধ্যে একটা দ্বি কথা আছে, দ্বি দিয়ে তুমি স্পষ্টভাবে বুঝতেছো, দুইটা, দ্বি মানে কি? দুই। তাহলে কি সমবাহুর জন্য ত্রি লিখবো না? সম লিখলেই হয়ে যায়, সম মানে সবাই সমান, সমবাহু। আর সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, একটা বাহু অসমান। একটা বাহু অসমান, তাহলে ধরো আমি এই যে এই দুই পাশের দুজনের সমান রাখলাম, নিচে একটু ছোটো দিয়ে বুঝাই দিলাম যে এই দুজন সমান, এটা একটু অসমান। সমবাহু যার তিনটা বাহু সমান, সমদ্বিবাহু দুইটা বাহু সমান, আরেকটা অসমান। আর আরেকটা হইতেছে আমাদের বিষমবাহু। তার একটা বাহু সমান, এই যে এইরকম এক একটা এক সাইজ, এটা আমরা কি বলি? বিষমবাহু বলি। বুঝতে পারছি? তাহলে আমাদের বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে সমবাহু, প্রত্যেকটা বাহু সমান, সমদ্বিবাহু দুইটা বাহু সমান, বিষমবাহু একটা বাহু সমান না। গেল, বাহুভেদে 3টাই ধরলাম। এরপরে যদি আমরা কোণ ভেদে যাই, যদি আমরা কোণ আকারে তারা আলাদা করি, কোণ ভেদে এইভাবেই মনে হয় নাকি? কোণ ভেদে আমাদের ত্রিভুজ 3 প্রকার। সমবাহু,
এখানে তো সমকথা দিয়ে আমি তিনোটারে সমান বুঝিয়েছি। আমাদের তাহলে সমকোণী নামে হয়তো একটা ত্রিভুজ আছে, আমি যেহেতু কোণ রিলেটেড বলতেছি, এটা বাহু রিলেটেড ছিল এই জন্য বাহু বলছি। এবার তো আমি সমকোণী বলতেছি, তাহলে কি তার তিনোটা কোণ সমান? না, তার তিনোটা কোণ সমান না। আমরা সমকোণী শিখছিলাম না, ওই যে যখন আমরা কোণ বুঝাইছি আমরা সমকোণী বলছি না, যার যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, একটা কোণ কি সমকোণ বা 90 ডিগ্রি, তার আমরা সমকোণী ত্রিভুজ বলি। তার নাম কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ ত্রিভুজ নিয়ে আমাদের মূলত আলোচনা, সবচেয়ে বেশি আলোচনা আমাদের এই সমকোণী ত্রিভুজ নিয়ে হয়। এটা নিয়ে আমরা আলোচনা করবো। আগে এটার একটু ক্লাসিফিকেশনটা করি। সমকোণী ত্রিভুজ হইল সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে বোঝা গেল এটার কোণগুলি হইব কত? 90 থেকে ছোট। 90 থেকে কেমন ছোট? মানে 90 থেকে ছোট রাখতে হইব, একটা 90 এর সমান বা বড় হইতে পারবো না। 90 থেকে ছোট যদি হয়, যেমন এই যে এরকম একটা আঁকলাম, এটা 90 থেকে ছোট, এটা 90 থেকে ছোট, এটা 90 থেকে ছোট, তাহলে এটা আমাদের একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটাই রয়েছে, এটার নাম হইতেছে আমাদের সমকোণ জানছি, স্থূলকোণ জানছি, আরেকটা সমকোণ জানছি, সূক্ষ্মকোণ জানছি, আরেকটা কোণে তো ছিল, কি নাম ছিল তার? স্থূলকোণ। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়। তাহলে কোনো ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে তার আমরা কি বলি? স্থূলকোণী বলি। কি বলি? স্থূলকোণী। তো এই যে এখানে লিখতেছি স্থূলকোণী ত্রিভুজ। তো দেখতে কেমন হবে? যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, এই যে এই বরাবর গেলে 90 হইতো, এবার আমি তার থেকেও বড় নিতেছি, ধরো এই যে এরকম কিছু, এই যে 90 থেকে বড়, কিন্তু এটা যে ত্রিভুজ উৎপন্ন করছে তার নাম হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। তার নাম কি? স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? এখন আমাদের এই সমকোণ নিয়ে কিছু কথা আছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। এখান থেকে তুমি এমসিকিউর জন্য একটা ভালো হেল্প পাইবা। আমরা যেটারে 90 ডিগ্রি বা সমকোণ বলি, এটার অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি? অতিভুজ। তার নাম কি দিয়ে দিই আমরা? অতিভুজ। বা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম হইতেছে কি? অতিভুজ। বাকি যে দুটা বাহু রয়েছে তারা আমাদের অতিভুজ থেকে ছোট। এদের নাম আছে, একটা নাম আমরা কি বলি? বিপরীত বাহু বলি, আরেকটা নাম সন্নিহিত বাহু বলি। বিপরীত মানে কারো একজনের বিপরীতে তো থাকতে হইব। তো কোনটা? ধরো এখানে আমি আবার আঁকলাম, এইখানে আমাদের একটা কোণ আগে সিলেক্ট করতে হইব। এটা তো 90 ডিগ্রি বুঝলাম, দুইটাই আমাদের সূক্ষ্মকোণ, কিন্তু এর থেকে আমরা কোনটা নিয়ে আসলে কাজ করতে চাইতেছি, এরকম একটা কোণ আগে আমাদের ফিক্সড করা লাগে বা সিলেক্ট করা লাগে। ওই কোণের অপোজিটে যে থাকে তার নাম হইতেছে বিপরীত বাহু, বা পরিচিত ভাষায় যার নাম হইতেছে লম্ব, আর সাথে যে থাকে তার নাম কি? ভূমি। বুঝতে পারছি? আর আমাদের পিথাগোরাস, আমাদের খুবই পরিচিত, খুবই দরকারি একটা সূত্র এই সমকোণী ত্রিভুজের উপর দেওয়া গেছে। সূত্রটা কি? অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল। অতিভুজের স্কোয়ারটা বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল, মানে এই যে এই বাহুটারে যদি এখানে একটা আমি বর্গ আঁকি, স্কোয়ার আসলে এটারই বোঝায় যে এখানে আমি একটা কি অঙ্কন করছি? বর্গ অঙ্কন করছি। বর্গের ক্ষেত্রটা, এখানে একটা বর্গ অঙ্কন করছি, এটার ক্ষেত্র, এখানে একটা বর্গ অঙ্কন করছি, তার ক্ষেত্র, এই দুটার ক্ষেত্রফলের যোগফলের সমান। সহজ কথায় কি বলি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো সূত্রটা আমাদের কি দাঁড়ায়? সূত্রটা দাঁড়ায় অতিভুজ স্কোয়ার যোগ সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই যে এই শর্তটা সে মাইনে চলে। আমাদের সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের ক্ষেত্রে এই শর্তটা সে অবশ্যই মাইনে চলে। এই বিষয়গুলি বুঝছি। এবার আরও কিছু বিষয় আছে, এগুলো ক্লিয়ার, এগুলো আমরা ক্লিয়ার করে দিতেছি। এখন আমরা আরও কিছু জানি, আর অল্প কিছু, তারপরে মোটামুটি বেসিক ক্লিয়ার, যা যা দরকার ছিল আমরা ম্যাক্সিমাম কভার করছি। আর অল্প কিছু বিষয় জানার বাকি আছে, তো ওগুলো একটু জানি। আমরা আবার ধরো একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, আমরা এখানে আরও একটা আমাদের ইচ্ছা মতো যেই কোনো সাইজের একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। এটা আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা আমাদের একটা ত্রিভুজ হইল। ত্রিভুজে কয়টা কোণ? একটা, দুইটা, তিনটা কোণ নাকি? এখন যদি আমি এই দাগটার একটু বর্ধিত করি, এখানে আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে যে এইখানটাতে, এটার আমরা বলি বহিস্থ কোণ। এটার আমরা কি বলি? বহিস্থ কোণ, বা ত্রিভুজের বাইরে যে কোণ, ত্রিভুজের বাইরে যে কোণ উৎপন্ন হয় তার আমরা কি বলি? বহিস্থ কোণ বলি। আর ভেতরে যে কোণগুলি আছে এগুলো আমরা অন্তস্থ কোণ বলি। এই বহিস্থ কোণের সাথে আমাদের অন্তস্থ কোণের খুব চমৎকার একটা সম্পর্ক আছে। আমাদের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত। কেন বলছি বিপরীত? এই জনকে একসাথে আছে না? আমরা যখন সন্নিহিত বাহুর সংজ্ঞা জানছি, কি বাহুর সংজ্ঞা জানছি? সন্নিহিত বাহুর সংজ্ঞা জানছি। দুইটা কোণের মধ্যে একটা কমন বাহু ছিল না, যেটা তো বোঝা যাইতেছে আমাদের এই কোণ আর এই কোণের মাঝে কি কমন বাহুটা আছে না? তো এটা হইতেছে এটার সন্নিহিত বাহু, সে আসলে বিপরীত না। তাহলে বিপরীতকে
বাকি এই দুইজন। আমাদের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান, মানে এটার নাম দিয়ে দিলাম আমি এ কোণ, এটার নাম দিয়ে দিলাম বি কোণ, এটার নাম ধরো দিয়ে দিলাম আমি থিটা কোণ। তাহলে থিটা কোণ হইব এ কোণ আর বি কোণের যোগফলের সমান। এখন এটা শুধু কি এই সেটের জন্য সত্যি? অবশ্যই না, এটা আমাদের যেই কোনো সাইডের জন্য সত্যি। এখন ধরো তুমি এইদিকে বর্ধিত করছো, এইখানে যে তুমি কোণ উৎপন্ন করছো, ধরো এটার নাম সি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম আমি আলফা। তাহলে আমাদের আলফা হইব আমাদের এ আর সি যেই কোণ, তার বিপরীতে এই দুটো আছে না, এই যে এ আর সি এর যোগফলের সমান। বুঝতে পারছি? এভাবে যদি আমি এই দিকে অঙ্কন করি সেম কথা, আর অন্যান্য দিকে অঙ্কন করি সেম কথা, মানে প্রক্রিয়া সেমভাবে আগাইব। প্রক্রিয়া একটাই, ত্রিভুজের বাইরের কোণ বা ত্রিভুজের বহিস্থ কোণ, বইয়ের ভাষা হইতেছে ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। আর যদি আমি বুঝাই বলি, ঘটনাটা এরকম, ত্রিভুজের বাইরের কোণ এর ভেতরের বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। ত্রিভুজের বাইরের কোণটা তাই ত্রিভুজের ভেতরকার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। এইটুকু মনে রাখছো, কাজ কমপ্লিট। এখন এইখান থেকে যদি আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ বানাই, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণ নিয়ে আমাদের কথা সবচেয়ে বেশি, তো এই জিনিসটা একটু ভালো মতো জানা উচিত আছে। এখান থেকে আমাদের এমসিকিউ অনেক বেশি হয়। তো ধরো এই যে এরকম কিছু, এটা 90 ডিগ্রি তুমি অবশ্যই জানো নাকি। এখন এইখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এই কোণটার মান, এই যে এই কোণটার মান তোমার কাছে জানতে চাইলো, কোন কোণটার মান তোমার কাছে জানতে চাইলো? এই কোণটার মান। এর তো 90 তুমি জানো ফিক্সড, এটা তুমি 90 ফিক্সড জানো। এখন এইটা বা এইটা যে কোনো একটা কোন মানের জানা হয়ে গেলেই, মানে এইটা অথবা এইটা, এটার নাম ধরো এ দিলাম, এটার নাম ভি দিলাম, এটার নাম সি দিলাম, এ সি এর যে কোনো একটার মান তুমি যদি কোনোভাবে জানো, তুমি বাইরের কোণটা বের করতে পারবা। ধরো একটা মান দিয়ে ধরো এটার চিকন দেখা যাচ্ছে, এটা আমি দিয়ে দিলাম 30 ডিগ্রি, এটার কত দিয়ে দিলাম 30, তাইলে এই কোণটার মান কত? আমি কি জানছিলাম? ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। তাহলে বাইরের কোণটা ভেতরের এই বিপরীত দুইটা, এটার এটাই তো, এই দুজনের যোগফলের সমান। তাহলে কত হইব? 90 আর 30 দিলাম যোগ করে কত বের হয়েছে? 120। বুঝতে পারছি? তো এভাবে তুমি স্বাভাবিকভাবে খুব সহজে এমসিকিউ সমাধান করতে পারো। আর এই টাইপের এমসিকিউ কিন্তু আসে, তুমি এখনই খুঁজে দেখতে পারো, এই টাইপের এমসিকিউ আসে। এখন এইগুলা হইল। আরও একটা ব্যাপারের দিকে আমরা আগাই। ত্রিভুজ রে এবার আমরা সমান সমান করতে চেয়েছি। আমাদের এই অধ্যায়টা এমন, মূলত এখানে আমাদের অনেকগুলি উপপাদ্য প্রমাণ করতে হইব। তো উপপাদ্য প্রমাণের জন্য আমাদের অনেকগুলি স্বীকার্য বা তথ্য জানা থাকা লাগে। আমরা এখানে মূলত যে ছোটো ছোটো জিনিসগুলি জানতাছি, আমাদের এইখানে অনেকগুলি উপপাদ্যের প্রমাণ আছে এই অধ্যায়টাতে। উপপাদ্যগুলি জানাইতেছে এই জন্যই যাতে তুমি পরবর্তীতে অন্যান্য বড় বড় উপপাদ্য সমাধান করতে পারো। তো এই জন্য আবার একটু এই বিষয়টা জানা উচিত আছে, একটা উপপাদ্য এই জিনিসটা আসলে কি, এটা কিভাবে প্রমাণ করা লাগে, কীভাবে বের করা লাগে। মূলত একটা উপপাদ্যের 4টা অংশ থাকে, এটা কি আমরা জানি? একটা উপপাদ্যের কয়টা ধাপ? 4টা ধাপ। ধাপগুলি কি কি এটা একটু জানিয়ে নিই। উপপাদ্যের ধাপ, উপপাদ্যের ধাপ, উপপাদ্যের ধাপ কয়টা? 4টা। 1 নাম্বার ধাপ হয়েছে যেটা আমরা বলি সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন, নির্বাচন না কিন্তু সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন, নির্বাচন বা সহজ ভাষায় বলতে পারি আমাদের যে প্রশ্নটা দিয়ে দেয় না, যে আমাদের একটা প্রশ্ন বইলা দেয় যে দেখাও যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফলের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এরকম কিছু শুনছি নাকি? এইরকম যে তথ্যটা দেওয়া থাকে ওটার আমরা বলি সাধারণ নির্বাচন। ওটার নাম কি? সাধারণ নির্বাচন। এটাতে আমাদের কোনো চিত্র প্রয়োজন পড়ে না, কিছু প্রয়োজন পড়ে না, জাস্ট আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, ওই অনুসারে আমরা কাজ শুরু করি। তো এটা আমাদের একদম প্রথম ধাপ, সাধারণ নির্বাচন। তারপরে দ্বিতীয় ধাপে করা লাগে কি, তোমার একটা চিত্র আঁকা লাগে। কিন্তু যে তথ্য তারা দিয়েছে এটা প্রমাণ করার জন্য তোমার প্রথমে একটা উপপাদ্যের একটা চিত্র আঁকা লাগে, আনুপাতিক একটা চিত্র লাগে। তো এখানটাতে দ্বিতীয় ধাপে আমাদের চিত্র প্রয়োজন পড়ে। আর আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করছি এটা একটু জানায় দেওয়া লাগে, যেন এই যে আমরা এইভাবে অঙ্কন করছি, চিত্রটার এই জিনিসটা প্রমাণ করতে হইব, এরকম একটা তথ্য লাগে নাকি? তো আমরা ত্রিভুজ থেকে কি প্রমাণ করতে যেতেছি এই বিষয়টা বুঝায় বলার নাম হচ্ছে বিশেষ নির্বাচন। এটার সাথে আমরা বেশি পরিচিত নাকি, কারণ প্রতিটি উপপাদ্য করতে গেলে আমাদের বিশেষ নির্বাচন করা লাগে। তো দ্বিতীয় ধাপে আমরা যেটা করি বিশেষ নির্বাচন, বিশেষ চিত্র এবং বিশেষ নির্বাচন এবং বিশেষ নির্বাচন, এই দুটোটা একটা পার্টে রাখছে। এরপরে তুমি যে চিত্রটা অঙ্কন করছো, চিত্রর খুঁটিনাটি কিছু বিষয় আমাদের উল্লেখ করা লাগে, যে এভাবে এটার সাথে এটা আমরা যোগ করছি, এখান দিয়ে এটা যোগ করে মিলাইছি, এখানে একটা লম্ব অঙ্কন করছি, এই ছোটোখাটো যে বর্ণনা দিই এটা আমরা বলি চিত্রের বিবরণ। চিত্রের বিবরণ, এই 3টা পার্ট আমাদের উপপাদ্যের মোটামুটি বলতে গেলে একটা গৌণ অংশ, গুরুত্বপূর্ণ ঠিক আছে, কিন্তু আমাদের যখন নাম্বার করে আমাদের নাম্বার স্যারগুলোরা দেয়,
এই অংশগুলোর দিকে ফোকাস অনেকাংশেই কম রাখে, এগুলো একটু গৌণ অংশ। মেন মূলত আমাদের নাম্বারটা দেয় প্রমাণের অংশে। লাস্টে আমরা কি করি, এই যেগুলোর হেল্প নিয়ে যেটা অঙ্কন করছি ওটা থেকে আমরা প্রমাণ কইরা এই সাধারণ নির্বাচন যে স্টেটমেন্ট আছে এটা একদম প্রমাণ করে দেখাই দিই আসলে এই কারণে এই ডেটার থেকে ছোট বা এই ডেটার থেকে বড় বা এই ডেটার উপরে লম্ব। তো ফাইনাল ধাপ হতেছে আমাদের প্রমাণ। ফাইনাল ধাপ কি? প্রমাণ। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার ধরো আমরা একটা উপপাদ্য প্রমাণ করতে চাইতেছি। প্রমাণ কি? এইখানে একটা ত্রিভুজ দিয়ে দিল, এই যে একটা ত্রিভুজ নাম কি ABC, এখানে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে DEF। বললো কি দেখাও যে এই ত্রিভুজটা সর্বসম। সর্বসম জিনিস কি? সর্বসম মানে সব কিছু সমান, তাদের যাবতীয় যত কিছু আছে কোণগুলি বাহুগুলি যা যা আছে সব কিছু সমান, এদের বলা হয় সর্বসম, তাদের সব কিছু সমান। যদি আমরা দুইটা ত্রিভুজের সর্বসম বানাইতে চাই, মানে দুইটা জিনিসটা আমরা কী বানাতে চাই? সর্বসম। সমান চিহ্ন এটা, তার উপর যদি তুমি একটা ঢেউ আঁইকা দাও, একটা তরঙ্গ চিহ্ন দিয়ে দাও, তাহলে তার আমরা কি বলি? সর্বসম চিহ্ন। এই দুটা সর্বসম হইব যদি তাদের আমি জাস্ট যেই কোনো তিনটা জিনিস সমান করে দেখাইতে পারি। যে কোনো কয়টা জিনিস? তিনটা জিনিস। এইখানে কথা একটু ভুল আছে, কারণ তিনটা কোণ যদি আমি সমান করি তাহলে কাজ হইব না। আগে বিষয়টা বুঝে তারপর কোণের দিকে আসতেছি। এখন এইখানে আমি জানি আমাদের বাহু আছে তিনটা, এখানেও বাহু আছে কয়টা? তিনটা। যদি কোনোভাবে এই তিনটা বাহুর সাথে আমাদের সমান সমান হয়ে যায় তারা আমরা বলি বাহু 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 উপপাদ্য। এটা প্রমাণ করার যে ফর্মুলাটার নাম কি? বাহু বাহু বাহু। মানে আমি তিনটা বাহুর প্রমাণ করছি। কোনোভাবে আমি প্রমাণ করলাম যে আচ্ছা এবি বাহু এই বাহুটার সমান, বিসি বাহু এফ বাহু সমান, এসি বাহু এই বাহুটার সমান। তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম, এটার বলা হয় বাহু বাহু বাহু। মানে তিনবার বাহু বলতেছ, তিনটা বাহু সমান, তাইলে তারা সর্বসম। এরপর আরেকটা আছে, কোনোভাবে তুমি প্রমাণ করলা আচ্ছা এই দুইটা বাহু সমান, এই দুটা বাহু কেমন? সমান, আর তাদের মধ্যবর্তী যে কোণটা আছে এবি আর বিসি, এদিকের ডিই আর ইএফ, মানে এই যে আমরা ধরলাম এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু। আমাদের এটা হইতেছে 1 নম্বর বাহু, এটা হচ্ছে 2 নম্বর বাহু, এটা হচ্ছে 3 নম্বর বাহু। আমাদের এই 1 নম্বর বাহু সমান, 1 নম্বর বাহু কেমন? সমান। 2 নম্বর বাহুও সমান। বুঝাইতে পারছি তো? আমাদের এবি ডি এর সমান, আমাদের এবি কার সমান? ডিই এর সমান। এগুলা ক্লিয়ার করতেছি, এইখানে বোঝো। আমাদের এবি ডিই এর সমান, আবার আমাদের ভিসি কার সমান? ইএফ এর সমান। এবং তাদের মাঝে যে কোণটা আছে বি কোণ, আর এটার মাঝে আছে ই কোণ, তারাও সমান। আমাদের এখানে কি কোণ? এই যে ভি কোণ যে, আর এখানটার ই কোণ। একটা তথ্য, দুইটা তথ্য, তিনটা তথ্য। যদি এভাবে আমি প্রমাণ করতে পারি তাইলে আমাদের ত্রিভুজ দুটা কেমন? সর্বসম, একদম সমান। বুঝতে পারছি? বাহু বাহু বাহু, তিনটা বাহু সমান করে সর্বসম বানানো যায়। বাহু বাহু কোণ, এভাবেও সর্বসম বানানো যায়। অবশ্যই এটা বলে একটু অন্যভাবে, এভাবে বলে বাহু কোণ বাহু, কারণ আমাদের কোণটা মাঝে, এই জন্য বলে কীভাবে? উপাদ্যটার নাম হয়েছে এইভাবে। মানে তুমি খুঁজলেই, মানে বইটা খুললেই তুমি পেয়ে যাবে, এভাবে দেওয়া আছে। 6-7 নাম্বার, একটু আমার নাম্বারটা একুরেট খেয়াল নাই, তুমি খুললেই পেয়ে যাবা। বাহু কোণ বাহু ত্রিভুজ, এইভাবে এটা আমরা প্রমাণ করছি। দুইটা জানছি, আরেকটা বাকি আছে। এবার দুইটা কোণ নিব আর একটা বাহু নিব। দুইটা কি নিব? কোণ। কোণগুলো কীভাবে নিতে পারো? ধরো আমরা এই যে এইখানে আবার অঙ্কন করে নিই, ঠিক আছে? ABC, এটার নাম দিলাম PQR। এদের যদি আমি সমান করতে চাই, ধরো আমাদের এই যে এই কোণটা আর এই কোণটা কেমন? সমান। এই দুটা কোণ কেমন? সমান। এই বাহুর দুই মাথায় কি দুটা কোণ আছে না? তাহলে এইখানে যদি আমি সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি, দুইটা কোণ একটা বাহু যদি আমি প্রমাণ করতে পারি, তাইলে আমাদের এই দুটো ত্রিভুজ কেমন? সর্বসম। প্রক্রিয়াটা কি বুঝছি? প্রথম ক্ষেত্রে তিনটা বাহু সমান করে দিছি, সর্বসম। পরের বার একটা বাহু একটা কোণ একটা বাহু নিছি, শেষ, কমপ্লিট। এবার একটা কোণ একটা বাহু আরেকটা কোণ নিছি, এভাবে যদি সমান করতে পারি তাইলে ত্রিভুজ দুটা কেমন? সর্বসম। তো এই তিন কনসেপ্টে আমরা ত্রিভুজের সর্বসম করে দেখাইতে পারি। আর এগুলো মূলত আমাদের একদম বেসিক উপপাদ্য, যেটা তুমি বই খুললেই পেয়ে যাবা। এগুলো তোমার পরীক্ষায় আসবে এমন কিছু না, কিন্তু এগুলো তোমার অন্যান্য উপপাদ্য যেগুলো তোমার পরীক্ষায় আসার মতন, ওইগুলোতে একটা বিশাল হেল্প দিব। মানে তোমার শিখাই নিতে আসে যে এইভাবে আমাদের উপপাদ্য কাজ করে। অনেকের মাথায় আসে না উপপাদ্য লেখে কেমনে, এটা নিয়ম আসলে কি। তো এগুলো জানতে হলে ষষ্ঠতে তোমার কভার করতে হইব। যদি এগুলো কভার করে যাও তুমি নিজে নিজে উপপাদ্য লিখতে পারবা, আসলেই লিখতে পারবা। এরপরে এগুলো তো জানা হইলো নাকি, আরও একটু জিনিস আছে। এই অল্প একটু জিনিস আজকের মতো আমরা থামাই দিতেছি। একটা কমন কথা তুমি একটু শুনতে থাকো, এটা হয়তো 6.3 তুমি পেবে, মধ্যমা এই জিনিসটা আসলে কি?
এই জিনিসটা আসলে কি? এ ভি সি একটা ত্রিভুজ, এটাতে এই যে এ এটা একটা শীর্ষ, ভি এটা একটা শীর্ষ, সি এটা একটা শীর্ষ না? যদি শীর্ষ থেকে তার বিপরীত যে বাহু বিসি আছে না, তার উপর তুমি যে একটা লম্ব অঙ্কন করো, কি অঙ্কন করো? লম্ব অঙ্কন করো। কি একটা আছে? লম্ব। লম্ব আঁকার নিয়ম জানো তো? যদি সম্পাদ্য তুমি লম্ব আঁকছো, আঁকার নিয়মটা সেই রকম। এইখান থেকে তুমি কাটা কম্পাস স্থাপন করবা, একটা এরকম বৃত্তচাপ আঁকবা, এই বৃত্তচাপ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধের একটা দাগ দিবা, এখান থেকে বসে আরেকটা দাগ দিবা, নর্মালি যে দাগ বসায় দাও, এই যেটা হচ্ছে লম্ব। এটা মূলত আমরা যারা অষ্টম অধ্যায় করছো, অষ্টম অধ্যায় করে থাকলে তোমরা অবশ্যই জানো, যখন তোমরা অন্তর্বৃত্ত বহির্বৃত্ত করছো তোমরা এইভাবে অঙ্কগুলি করছো।